আমার খুব বেশি বক্তব্য নেই আজকে। আমি আপনাদের সন্তান হিসেবেই পরিচিত হতে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক উঁচু জায়গায় যাওয়ার সুযোগ করেছেন। আমি জাতিসংঘে গিয়েছিলাম, আমি ওআইসির অবজারভার মেম্বার ছিলাম, আমি আজকে প্রধান উপদেষ্টার সাথে যে প্রোগ্রামগুলো হয় সেখানে থাকার সুযোগ হয়। আপনারা জানেন সংস্কার আন্দোলন যেটা হচ্ছে বাংলাদেশের সেই সংস্কার কমিটিতে আমি অন্যতম সদস্য এবং ভূমিকা রাখতে পেরেছি। তো এগুলো আপনাদের এই দোয়া এবং আপনাদের শুভাকাঙ্ক্ষা এবং আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম। মাননীয় কাসিম চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যে 11 দলীয় জোট করেছি সেই জোটের বিভিন্ন দলের সিট বন্টনের ক্ষেত্রে খুবই জটিল। প্রত্যেক দলে বেশি সিট চায়, তো সিট তো 300, সবাই বেশি দিলে তাহলে তা বন্টন করা যায় না। যাক আলহামদুলিল্লাহ সেটা আমরা শেষ করতে পেরেছি। এবার নির্বাচনে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে এই একদিকে বিএনপি আর অন্যদিকে আর সকল মৌলিক পার্টি আমরা কিন্তু একত্রিত হয়েছি। দেখেন ইসলামী দলগুলো আমাদের সাথে আছে, চরমনায় চলে গেলেও আরো 6টা ইসলামী দল আমাদের সাথে আছে। আমাদের সে 71 সালে একমাত্র জীবিত বীর বিক্রম কর্নেল অলি হক তিনি আমাদের সাথে আছেন। জুলাই বিপ্লবের যারা প্রধান পুরুধার সেই নাহিদ হাসনাতরা এনসিপি যেটা করছে তারা আমাদের সাথে আছে। শুধু আমাদের জোটটি হচ্ছে পুরা জাতিকে প্রতিনিধিত্ব করছে আজকাল, এবং আমরা খুব আশাবাদী এদেশের মানুষেরা যুবকেরা 4 কোটি যুবক আমাদের সাথে আছে যাদেরকে গত জুলাই বিপ্লব এটা প্রতিনিধিত্ব করেছে। ইনশাআল্লাহ এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানি। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে আমি এমপি ছিলাম, কিন্তু কারো উপরে জুলুম করেছি এরকম কি কোনো সাক্ষী দিতে পারবেন? আমি কোনো লুটপাট করেছি কোথাও? কোনো পার্সেন্টেজ খাইছি? কন্ট্রাক্টরদের কাছ থেকে পরে শুনি 5%, 10% করে টাকা নেওয়া হয়। তো এরকম কোনো নজির আমার আছে? আমাকে শ্রেষ্ঠ দুর্নীতিবাজের তালিকায় অন্তর্ভুক্ত করে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 18 মাস আমার বিরুদ্ধে অনেক তদন্ত করেছে। প্রথম কর্মকর্তা বলছে যে ওনার কোনো দুর্নীতি প্রমাণ পাওয়া যায় নাই। এটাকে সরকার গ্রহণ না করে আরেকটা তদন্ত কমিটি করেছে। সেকেন্ড তদন্ত কমিটিও বলছে যে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তারপরে তৃতীয় তদন্ত কমিটি করছে, তৃতীয় তদন্ত কমিটিও বলছে যে না, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে অনেক ইন্টারভিউ করেছে। তারপরে তারা বলেছে যে আমার কোনো দুর্নীতি নাই, এবং টেলিভিশনে সেটা ঘোষণা দিয়েছে এবং বলেছে যে আমাদের তথ্যগত ভুলের কারণেই আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। এটাকে ইংরেজিতে বলেছিল তারা মিস্টেক অফ ফ্যাক্টস। তো আলহামদুলিল্লাহ আমার দুর্নীতি পাওয়া যায়নি। এই রেকর্ড যখন জেলে আসছে, আমি তখন জেলে ছিলাম, সেখানে মদুদ সাহেব ছিলেন, আমাদের তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন, অনেক সিনিয়র লিডাররা ছিল। মাগরিব নামাজ পড়ছি, এ সময় আমার চিঠিতে আসছে দুর্নীতি পাওয়া যায় নাই। তখন মদুদ সাহেব বলছিলেন যে পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে আপনি একমাত্র লোক যাকে সরকারিভাবে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট দিয়েছে। এটা আমি মনে করি শুধু আমার গৌরব নয়, আপনারা চট্টগ্রামবাসী হিসাবে এই গৌরবের আপনারা অংশ নিতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আজকে আপনারা সকলে আসছেন, আমি বলেছি পুরো চট্টগ্রাম আসছে। আপনারা কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা আপনাদের মতো করেই প্রত্যেক জায়গায় কাজ করবেন। চেয়ারম্যান সাহেবেরা সে একই কথাই বলেছেন, যদি আমরা সকলেই কাজ করি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে বিপুল ভোটে সেদিন দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আমি কয়েকটি কথা বলতে চাই যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমাকে শতভাগ সৎ পাবেন, একটা গমের এই অবস্থা আমি ইনশাআল্লাহ করব, ঠিক আছে? 2, আমি সকলের প্রতি ইনসাফ করব। 3, আমি নিজস্ব কোনো জিদের বশীভূত ইয়া কারো উপর কোনো ধরনের প্রতিশোধ নেব না, কারণ এটা প্রমাণিত। আওয়ামী লীগ সময়ে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে আপনাদের উপরে হয়েছে,
আমাদের মানে আপনাদের উপরে। বহু লোককে হত্যা করা হয়েছে, কিন্তু পট পরিবর্তনের পরে আমরা চাইলে অনেক হামলা মামলা আমরা দিতে পারতাম, ঠিক কিনা? আপনারাও দিতে পারতেন, কিন্তু আমি আপনাদেরকে নিরুৎসাহিত করেছি এবং আমরা কোনো হামলা মামলার দিকে যাইনি। কারণ আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। কারণ এখন আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, তারা অত্যাচার করছে, এখন তা আমার সুযোগ, তা আমি অত্যাচার করলাম, তাহলে এটা থামবে কখন? এটা তার থামতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সময় থেকে এটা থেমে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো আওয়ামী লীগের উপর অন্যায়ভাবে অত্যাচার করবো না। বিএনপি জামাত আমরা একসাথে ছিলাম, সেটা কোনো প্রশ্নের আসে, আমরা একসাথে হয়েছি। আমি জানি আজকে আপনারা যারা আসছেন সকলেই জামাত ইসলাম করেন না, অর্ধেকও জামাত ইসলাম করেন না। যারা জামাত করেন তার বাইরে বেশি সংখ্যক মানুষ এখানে। আপনারা আসছেন তাহের ভাইকে সমর্থন দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক, এটা আমি জানি। তো আপনারা যদি সবাই জামাত ইসলাম করতেন তাহলে আমার এখানে মিটিং করার কোনো দরকার ছিল না। আমরা একটা সার্কুলার জারি করে দিতাম যে জামাতের পক্ষ থেকে তাহের ভাইকে ভোট দিতে হবে, আপনারা তো ভোট দিতে বাধ্য হইতেন যদি সব জামাত করতেন। কিন্তু আমি জানি যে আপনারা সকলে জামাত করেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি আবার নির্বাচিত হই, আমি দলীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের কাউকে বিবেচনা করব না। আমি আমার লোক হিসাবে আপনাদের বিবেচনা করব ইনশাআল্লাহ, এবং আপনাদের সুখে দুঃখে সব সময় আমার সাধ্যমতো আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। একজন চেয়ারম্যান সাহেব বলেছেন যেটা সর্বদলীয় মিটিং, একেবারেই সত্য কথা। যিনি বলছেন যে সর্বদলীয় মিটিং, উনি কিন্তু বিএনপি নেতা। কে বলেন তো? উনি বিএনপি নেতা। আচ্ছা, এই যে সোয়াব মেম্বার বক্তৃতা দিয়ে গেছে, উনি 30 জন মেম্বারকে আনছেন। ওই ইউনিয়নের লোকদের হায়াত বেশি, এতগুলো মেম্বার এখনো জীবিত আছে। কারণ অন্যান্য ইউনিয়নে এত মেম্বার জীবিত নাই। কই সোয়াব মেম্বার কই আছে? এই সোয়াব মেম্বার কিন্তু বিএনপি করে। তো সুতরাং এখানে আজকে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি তো আছেই, ঠিক আছে। আজকে জাতীয় পার্টির প্রত্যেক ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদের 5 জন করে আমি একটা মিটিং করে আসছি সকালবেলা, প্রত্যেক ইউনিয়ন থেকে 5 জন করে। তো এটা আমি জানি, একটি দলের ভোটে কেউ নির্বাচিত হয় না। এটা আমি জানি যে 14 গ্রামে অধিকাংশ মানুষ ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসে, এটা আল্লাহ একটা মেহেরবানি। রাসূলের হাদিস আছে যে লোককে জনগণ ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক আছে। তো আমি আপনাদের এই ভালোবাসার সিদ্ধ। আগামী নির্বাচনটি খুব চ্যালেঞ্জিং জাতীয়ভাবে, 14 গ্রাম না। আপনারা দেখেন 54 বছর স্বাধীনতার পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে 5 আগস্টে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না, আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারা সরকারে আসছিল তারা ভারতের সাথে বশ্যতা স্বীকার করে দেশকে পরিচালনা করেছে। আমাদের যুবকেরা সেই ভারতীয় আধিপত্যবাদকে হটিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে, দিন রাত কেটে বাংলাদেশকে মুক্ত করেছে এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়েছি। শুধু এই নির্বাচনের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি স্বাধীনভাবে চলবে, না অতীতের 54 বছরের সেই ঘোর অন্ধকারের দিকে আমরা ফিরে যাব। এই নির্বাচন সিদ্ধান্ত নেবে আমরা কি ফ্যাসিবাদের পরিবারতন্ত্রের দিকে যাব, না সকল মানুষের অধিকার সমুন্নত রেখে আমরা একটা গণতান্ত্রিক সুশীল সমাজে শিক্ষিত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ, নারী অধিকারের বাংলাদেশ, শ্রমিকের অধিকারের বাংলাদেশ, ছাত্রদের অধিকারের বাংলাদেশ, একটি মাথা উঁচু করা বাংলাদেশ গড়ে তুলব। সুতরাং এই নির্বাচন কোন ভোটে হার জিতের, একটি সংসদীয় আসনের কে জিতবে কে জিতবে না এরকম স্বাভাবিক কোন নির্বাচন না। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সত্তার নতুন বিকাশের উন্মেষ ঘটানো হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে আবেদন জানাবো, আপনাদের এই ভূমিকা একটি ঐতিহাসিক ভূমিকা। সব সময় সুযোগ আসে না। আমি রাজনীতি করি 50 বছর ধরে, ছাত্রাবস্থা, কিন্তু এখন যে সুযোগটা হয়েছে সুযোগ নাই। আমি সংস্কার কমিশনের যে চুক্তিনামা, সেই চুক্তিনামাতে আমার সিগনেচার আছে।
প্রধান উপদেষ্টা বলেছে যে আপনি যে সিগনেচার করেছেন এই কলম জাদুঘরে থাকবে, আপনি যে বইতে লিখেছেন সেই বই জাদুঘরে থাকবে। এই সুযোগ তো হয়তো 10 বছর আগে ছিল না, আগামী 10 বছরে নাও হতে পারে। তো এই জন্য এটা একটা অপরচুনিটি, যে সুযোগের মাধ্যমে আপনি ইতিহাসে নিজের কাজের স্বাক্ষর রাখতে পারেন। এরকম এটা সারা বাংলাদেশের মানুষের জন্য বিগত নির্বাচনগুলো এরকম একটি ঐতিহাসিক ভূমিকা পালনের নির্বাচন ছিল না, একটি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের নির্বাচন ছিল। কিন্তু এইবার এটা স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নের নীতি নির্ধারণের একটি নির্বাচন। এবং সেই কারণে এই নির্বাচনকে স্থানীয়ভাবে যেমনি গুরুত্ব দিতে হবে, আবার জাতীয় পর্যায়েও এটার গুরুত্ব অনুধাবন করতে হবে। সেই কারণে আমি আবেদন জানাবো আজকে যে আসুন আমরা আমাদের দেশের প্রতি যে কর্তব্য, আমাদের জাতির সত্তার যে বিকাশের যে কর্তব্য, আমাদের আগামী দিনের যে সন্তানরা আছে তারা কি মাথা উঁচু করে থাকবে, না সিকিম ভুটানের মতো একটি অঙ্গরাজ্যের অধিবাসী থাকবে, এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা পরাজিত শক্তি হিসেবে বাস করব, কি বলেন? নাকি আমাদের সন্তানদের জন্য অবাধ একটি স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে সেরকম এক বাংলাদেশ গড়ে তুলব আমরা? যদি সেটা গড়তে হয় তাহলে আজ এই নির্বাচনে শুধু 14 গ্রাম নয়, আমি সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষে আর একবার আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এটাকে নিশ্চিত করছি। আমি সারা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন ফেসিবাদী যেন বাংলাদেশে আর কোনোদিন ফিরতে না পারে, সেই জন্য যে সংস্কারের যে হানাপোট হচ্ছে, আমরা হায়ের পক্ষে রায় দিয়ে এদেশের গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে স্থায়ী রূপ দেব ইনশাআল্লাহ। আমি যেহেতু নামাজের সময় আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু নামাজের সময়ের কারণে আমি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেইনি, আমি দুঃখিত। আর বেশি লম্বা বক্তব্য দিতে চাই না। বক্তব্য কি আরো লম্বা দরকার আছে আপনাদের জন্য? আপনারা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমাদের বক্তৃতার সময় এলাকায় ভোটের জন্য আমরা কাজে লাগাবো। এবং আমি শেষে আবেদন করব, যারা মেম্বার সাহেব আছেন, নারী এবং পুরুষ, চেয়ারম্যান সাহেবের আছেন, প্রত্যেকে যে কথা বলছেন যে আপনাদের 1000 ভোট আছে, 800 ভোট আছে, 1200 ভোট আছে, 3000 ভোট আছে, এই সবগুলো যোগ হয়ে আমাদের মহিলা মেম্বার, পুরুষ মেম্বার, চেয়ারম্যানগণ যদি সিরিয়াসলি সংগঠিত করেন, তাহলে একজন চেয়ারম্যান আমাকে কয়েকদিন আগে বলেছিলেন যে আপনার এত ভোট, সব ভোট বাক্সে ধরবে না, কিছু ফেলে দিতে হবে। যে এই অবস্থা যদি হয় ইনশাআল্লাহ, কি বলেন, আপনারা খুশি হবেন? আপনারা সেটাকে নিশ্চিত করবেন। আল্লাহ আমাদের কাছে বরকত দান করুন।